থানা হেফাজতে মৃত্যুর প্রথম রায়ে ৩ পুলিশের যাবজ্জীবন। ৩৭ পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে তিতাসকে। অপরাধীকে বাঁচানোর চেষ্টা করবেন না, এমপিদেরকে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা। করোনায় আরও ৪১ জনের মৃত্যু, আক্রান্ত ১,৮২৭। রোহিঙ্গা গণহত্যা, ২ সেনা সদস্যের স্বীকারোক্তিতে চাপে মিয়ানমার। এটি নিউজ দেখছেন, ৬টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। মিরপুরের পল্লবী থানা হেফাজতে জনি নামের এক আসামির মৃত্যুর ঘটনায় করা মামলায় পুলিশের ৩ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় পুলিশের ২ সোর্সকে ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এই আদেশ দেন। হেফাজত নিবারণ আইনে এ প্রথম কোনো মামলার রায় হলো দেশে। ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মিরপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ২ ভাই ইশতিয়াক হোসেন জনি এবং ইমতিয়াজ হোসেন রকিকে আটক করে পল্লবী থানা পুলিশ। সারা রাত থানা হেফাজতে থাকার পর অসুস্থ অবস্থায় ভোরে জনিকে মিরপুরের আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সিসি ক্যামেরায় যা ধরা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জনির মৃত্যু হয়। ২০১৪ সালের ৭ আগস্ট পুলিশ হেফাজতে নির্যাতন করে জনির মৃত্যুর অভিযোগ এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা করেন নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি। আদালত মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। বিচার বিভাগীয় তদন্ত শেষে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি ৫ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৬ সালের ১৭ এপ্রিল আদালত SI জাহিদ সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার মোট ২৬ সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। বুধবার আলোচিত এই মামলায় আসামি পল্লবী থানার তৎকালীন SI জাহিদুর রহমান, ASI রাশিদুল ইসলাম ও ASI কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই সঙ্গে পুলিশের কথিত ২ সোর্স সুমন ও রাসেলকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০,০০০ টাকা জরিমানা করা হয়। অবজারভেশন আছে, সেটা হলো যে এটা একটা মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং একটা ঘৃণিত অপরাধ, যে অন্যায় করলে তার রেহাই হবে না এবং তাকে শাস্তি পেতে হবে। এটি একটা বড় মেসেজ। অর্থদণ্ড ছাড়াও আসামিদের প্রত্যেককে নিহতের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের এই টাকা আগামী ২ সপ্তাহের মধ্যে পরিবারকে দিতে হবে এবং ক্ষতিপূরণ প্রশ্নে কোনো আপিল করা যাবে না। অবশ্যই যাব। আমরা আদালতের কাছে এই যে টাকাটা জমার যে বিষয় বলা আছে, এটা জন্য মার্সি পিটিশন দিব। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ সংক্রান্ত আদেশের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি করেন। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলার করিডোর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে এ টাকা দিতে বলা হয়েছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে। তিনি ভুক্তভোগীদের মাঝে এ টাকা বিতরণ করবেন বলে আদেশ দিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস-সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মারিয়াম খন্দকার রিট আবেদন করেন। মঙ্গলবার ও বুধবার ওই রিটের শুনানি হয়। শুনানির সময় জ্যেষ্ঠ বিচারপতি JBM হাসান মন্তব্য করেন, এ ঘটনায় তিতাস গ্যাস ও মসজিদ কমিটি সহ সবারই দায় আছে। গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ, মসজিদ কমিটি, রাজুক এবং তিতাস অন্যান্য অল কনসার্নের যারা রেসপন্সিবিলিটি আছে তাদের নেগলিজেন্স আছে, কোর্ট এটা বলছে। শুনানি শেষে আদালত হতাহত ৩৭ জনের প্রত্যেকের পরিবারকে জরুরি প্রয়োজন বিবেচনায় তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার অন্তর্বর্তীকালীন আদেশ দেন। চিকিৎসা এবং অন্যান্য খরচ বহনের জন্য ৫ লক্ষ টাকা করে ৩৭ জনের এই টাকাটা জেলা প্রশাসকের কাছে জমা দিবে। জেলা প্রশাসক তাদের সংশ্লিষ্ট পরিবারের কাছে এটা বিতরণ করবেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তিনি আদালতকে বলেন, বিস্ফোরণের ঘটনায় দায় আসলে কার তা খুঁজে বের করতে এখনো তদন্ত চলছে। ফলে আদালতের এই আদেশ দায় নিরূপণের আগেই দায় চাপিয়ে দেওয়ার মতো হয়েছে। এই রুল বা কোনো অন্য ধরনের অন্তর্বর্তীকালীন আদেশ শুধুমাত্র একটি অথরিটির উপরে হয়, তাহলে সমস্ত তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা প্রিজাজ করার মতো একটা ব্যাপার হতে পারে, সেটাও আমি বলেছি। এই কারণেই তো আপিলের ডিভিশনে যেতে চাচ্ছি। রিপোর্টগুলি দেখি এবং দেখি কারা কারা দায়ী। সে ব্যাপারে যদি সরকারের কোনো নিষ্ক্রিয়তা থাকে বা যথাযথ কর্তৃপক্ষের কোনো নিষ্ক্রিয়তা থাকে, তাহলে হয়তো রিটে আসতে পারে। কিন্তু তার আগেই এই কিছুদিনের মধ্যে এই রিট পিটিশনটা করাটা আমি মনে করি অবিবেচনা প্রসূত। সোমবার রিট আবেদন করার দিন পর্যন্ত ২১ জন মারা গিয়েছিলেন। বুধবার দুপুরে হাইকোর্টের আদেশ দেওয়া পর্যন্ত মারা গেছেন ২৮ জন। তিতাস গ্যাসের এই লিকেজের কারণে আজকে এই ৩৭ জন লোক অগ্নিদগ্ধ হইল। মহামান্য কোর্ট আমাদের বক্তব্য গ্রহণ করেছেন এবং তিনি একটা এডিনট্রিম অর্ডারের রুল দিয়েছেন, কেন ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না। এই রুলের জবাব দিতে বলা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, স্বরাষ্ট্র সচিব, গণপূর্ত সচিব, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি ও নারায়ণগঞ্জের বাইতুস-সালাত জামে মসজিদের পরিচালনা কমিটি সহ ১৩ বিবাদীকে। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের কেউই শঙ্কামুক্ত নন। সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। তিনি বলেন, আইসিইউতে থাকা প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক। চিকিৎসাধীন প্রত্যেকের বিষয়ে প্রধানমন্ত্রী নিয়মিত খোঁজ খবর রাখছেন বলেও জানান ডাক্তার সামন্তলাল। চিকিৎসাধীন ৫০ বছর বয়সী দুজনের অবস্থা গুরুতর। সবারই তো শ্বাসনালী পড়ে গেছে, সবাই আইসিইউতে আছে এবং কেউই শঙ্কামুক্ত না। যদি 10%ও পড়ে যায়, কিন্তু যদি শ্বাসনালী পড়ে যায়, সেখান থেকে ফিরিয়ে আনা খুব ডিফিকাল্ট হবে। বাট আমরা আমাদের আপ্রাণ চেষ্টা, রাষ্ট্রের সরকার প্রধান থেকে নির্দেশ পেয়ে সর্বাত্মক, রাষ্ট্রের যত সর্বাত্মক চেষ্টা, সব রকম চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এদিকে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লাইনে লিকেজ খুঁজতে আজও তৃতীয় দিনের মতো খোঁড়াখুঁড়ি চলছে। এরই মধ্যে 2টি লিকেজ পাওয়া গেছে। তবে তদন্ত কমিটি আরও নিশ্চিত হতে খোঁড়াখুঁড়ি অব্যাহত রেখেছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, এ ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাই তারা যেন সহযোগিতা পান, সেজন্য নিহত ও আহতদের তালিকা প্রধানমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া এলাকায় আরও অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে। এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষের খোঁড়াখুঁড়ি কাজের জন্য শুক্রবার থেকে গ্যাস লাইন বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। কোনো অপরাধীকে বাঁচানোর চেষ্টা করবেন না, সংসদ সদস্যদের এই বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও জানিয়েছেন, ইউএনও ওয়াহিদা হত্যা চেষ্টায় জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না এবং এর পেছনে কারা মদদ দিয়েছে তাও খুঁজে বের করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বুধবার সংসদ অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এদিন দুজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর কাছে ইউএনও ওয়াহিদাকে হত্যা চেষ্টা নিয়ে প্রশ্ন করেন। ওয়াহিদা খানমকে সরকারি বাসভবনে নিজের বেডরুমে কুপিয়ে পিটিয়ে আপনার মারাত্মকভাবে জখম করা হলো। আমার প্রশ্নটি হলো,
মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে তার বেডরুম পাহারা দেবার দায়িত্ব কার ছিল? যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিনা সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এবং সেখানে আমরা যখনই যেখানে যে ঘটনা ঘটুক তার সঙ্গে যারা জড়িত, তদন্তে যার নাম আসবে, যে জড়িত সে কে কী করে আমি সেটা দেখতে চাই না, আমরা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যে অপরাধী শনাক্ত করা, তাদেরকে ধরা হয়েছে এবং এর পিছনে তাদের সাথে আরও কারা কারা আছে, কাদের মদতে করেছে সেটাও কিন্তু তদন্ত করা হচ্ছে। অপরাধীকে প্রশ্রয় না দিতেও এ সময় সংসদ সদস্যদের সতর্ক করে দিয়েছেন সংসদ নেত্রী। সংসদ সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে মাননীয় সংসদ সদস্যরাও যেন এ ধরনের অপরাধীদের কখনো রক্ষা করার চেষ্টা না করেন। এটা হলো অপরাধ যে করে আর অপরাধীদের রক্ষা করে সমানভাবে তারা দোষী। প্রধানমন্ত্রী বলেছেন 15ই আগস্টের খুনিদের প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়েই এদেশে অপরাধীদের বাঁচানোর সংস্কৃতি শুরু হয়েছে। যে দেশে খুনিদেরকে পুরস্কৃত করা হয় দূতাবাসে চাকরি দিয়ে, যে দেশে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছে এরকম অবস্থা ছিল, সেই দেশটাকে ডিসিপ্লিনে ফিরিয়ে আনা, সেই দেশটাকে একটা নিয়ন্ত্রণে বা নিয়মমাফিক চালানো খুব কঠিন একটা দায়িত্ব। তো সেই দায়িত্বটা তো আমরা সরকারে আসার পর পালন করে যাচ্ছি। জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন প্রতিদিন সকালে উঠে উনি প্রথমে কি খোঁজেন। যেমন ঘুম থেকে ওঠার পর শিশুরা মা খুঁজে, যুবকেরা বউ খুঁজে, আমি মোবাইল খুঁজি। তা দেখে আমার মা ঝাড়ু খুঁজে। মাননীয় প্রধানমন্ত্রী কি খুঁজেন? আমি নামাজ খুঁজি, সকালে উঠেই আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি, তারপরে এক কাপ চা নিজে বানাই, এরপরে বই টই যা পড়ি। আর ইদানিং এই করোনা ভাইরাসের পরে যখন সকালে একটু হাঁটতে বেরোই, তারপরে আরেকটা কাজ করি এখন, সেটা আবার বললে কি হবে কি জানি। গণভবনে একটা লেক আছে মাননীয় স্পিকার, যখন হাঁটতে যাই হেঁটে হেঁটে লেকের পাশে যখন বসি তখন একটা সিপ নিয়ে বসি, মাছও ধরি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। র্যাবের তদন্ত বাধাগ্রস্ত করতে চায় না বলেই সিনহা হত্যা নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আদালত চাইলে এই রিপোর্ট তাদের দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্টটি জমা দিয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিনহা হত্যার ঘটনায় সঠিক এবং নিরপেক্ষ তদন্ত চায় সরকার। একটি জাতীয় দৈনিকে তদন্ত রিপোর্ট প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারের আগে এটি প্রকাশ করা উচিত হয়নি। কারা তাদের রিপোর্টটি সরবরাহ করেছে খুঁজে দেখার কথা বললেও প্রকাশিত রিপোর্টটি সত্য না মিথ্যা এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। কোর্টের যে তদন্ত যেটা এখন চলছে, র্যাব যেটা চালাচ্ছে কোর্টের নির্দেশিত হয়ে, তাদের রিপোর্টের আগে কোনো রিপোর্ট বের হয়ে সেই তদন্তকে প্রভাবান্বিত করুক, এটাও আমরা চাই না। এটা আপনারাও চান না, এটা আমার মনে হয় বিচারকরাও চান না। যেহেতু তদন্তাধীন এবং বিচারাধীন মামলা রয়েছে, সেই জন্য বিচারক যদি মনে করেন, তারা যদি চান, তাহলেই আমরা এটা দিব, নতুবা আমরা এটা তাদের কাছে দিচ্ছি না। দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টানেলের নির্মাণের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে বিএনপির স্থানীয় সরকার ও জাতীয় সংসদ উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান সেতুমন্ত্রী। সেই সাথে নির্বাচনী রাজনীতিতে বিএনপির অংশগ্রহণের এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। এগিয়ে নিতে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। দেশের রাজনীতি এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিএনপিকে নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি। বরিশাল উজিরপুরে বাস, কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন 6 জন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।
বিকেল 4:30টার দিকে ঢাকা থেকে বরিশালে রোগী নিয়ে যাওয়ার পথে উপজেলার আটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন পুরুষ আর 2 জন নারী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। 24 ঘন্টায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো 4,593 জনের। আজ করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে 94টি ল্যাবে 14,755 জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে নতুন করে শনাক্ত হয়েছেন 1,827 জন। মোট শনাক্ত 3,31,078 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.39%। সবশেষ 2,995 জনকে নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,30,804 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 69.71%। রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। রোহিঙ্গা গণহত্যা নিয়ে 2 সেনা সদস্যের স্বীকারোক্তিতে মারাত্মক চাপে মিয়ানমার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা যেমন মারাত্মক শক্তিশালী হয়ে উঠল এই স্বীকারোক্তিতে, তেমনি দেশে এবং বৈশ্বিকভাবে কোণঠাসা হতে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। রাখাইনে গণহত্যা আর নির্মম অত্যাচার নিয়ে এতদিন বলে আসছিল রোহিঙ্গারা। গুলিবিদ্ধ রক্তাক্ত রোহিঙ্গাদের সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসতে দেখেছে পুরো পৃথিবী। দূর স্যাটেলাইট পাঠিয়েছে আগুন আর ধ্বংসস্তূপের ছবি। সেসব এবার যাচাই হলো সত্যের কোষ্টি পাথরে। মিয়ানমারের 2 সৈনিকের দেওয়া গণহত্যার স্বীকারোক্তি বড় টার্নিং পয়েন্ট এই ঘটনার। এতদিন ভিকটিমরা যেটা বলেছে তারই তো সমর্থন আমরা পেলাম। 2 জন কথা বলছে যারা এই গণহত্যায় অংশগ্রহণ করেছিল। তো সেই দিক থেকে ভিকটিমদের বক্তব্যের পক্ষে এই বক্তব্য যেটা 2 সৈন্যের যে স্বীকারোক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ। মিয়ানমার এবং সামরিক বাহিনী, তারপরে অং সান সুচি নিজেও যেসব কথা বলে আসছিল সেগুলো মিথ্যা প্রমাণিত হলো। এবং আমি মনে করি যে অং সান সুচির যেই ভাবমূর্তি যতটুকুই ছিল, এই 2 জনের মাধ্যমে আমি মনে করি একেবারে শূন্য কোঠায় চলে গেল। এবং জাও নাইং তুন নামের এই 2 বার্মিজ সৈনিক ভিডিও স্বীকারোক্তি দিয়েছে মূলত মিয়ানমারের সরকার বিরোধী মিলিশিয়া গ্রুপ আরাকান আর্মির কাছে। সেই ভিডিও পৌঁছে গেছে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটর ফাতাও বেনসুদার টিমের কাছে। নুরেমবার্গ ট্রায়াল সহ বহু আন্তর্জাতিক অপরাধের বিচারে এরকম স্বীকারোক্তিমূলক জবানবন্দির নজির আছে। রাখাইন গণহত্যা নিয়ে এরকম স্বীকারোক্তি এই মামলায় নতুন মাত্রা যোগ করলেও এখনো ঝামেলা থাকছে মিয়ানমার আইসিসির সদস্য দেশ না হওয়ায়। বিশ্লেষকেরা মনে করছেন মিউ উইন তুন এবং জাও নাইং তুনের স্বীকারোক্তির পর সেনাবাহিনীর গণহত্যা নিয়ে মিয়ানমারের ভেতরেও আলোচনা বাড়বে। জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে মুখ খোলা সাহস পাবেন দেশটির রাজনীতিবিদ, সুশীল সমাজ, এমনকি সেনা সদস্যরাও। এখন মিয়ানমারের আরো মানুষ বেরিয়ে আসবে, কারণ তাদের যে শিক্ষিত সমাজ আছে, বিভিন্ন ধরনের যারা পেশায় আছেন, তাদের না জানার কোনো কারণ নেই যে আরাকানে আসলে কি হয়েছিল। এরকম প্রেক্ষাপটে বিশ্ববাসীর কাছে গণহত্যা অস্বীকার করার সুযোগ থাকছে না মিয়ানমারের। আর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এগিয়ে যেতেও শক্ত ভিত পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এখন যখন কথা বলবে, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন হওয়ার কথা, তাদের মোরাল স্ট্যান্ড আরো উপরে উঠে গেছে। জনমত তৈরি করবার জন্য বাংলাদেশ বা অন্যান্য যারা বিচারের পক্ষে, তারা এটাকে কাজে লাগাতে পারবেন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, হ্যাকারদের সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে ব্যাংকগুলো। রাতে বন্ধ থাকছে এটিএম বুথ, সেই সাথে কার্ড ও অনলাইনে বিদেশি লেনদেনও। তবে সরকারি কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সার্ট দাবি করছে সম্ভাব্য হামলার ঝুঁকি কমেছে। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু।
সারাদিন খোলা থাকলেও রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ বেশিরভাগ ব্যাংকের এটিএম বুথ। গ্রাহকদের SMS দিয়ে আর বুথে লিখিত নোটিশ দিয়ে তা জানান দিচ্ছে ব্যাংকগুলো, আর এতে বিপাকে পড়ছেন গ্রাহকরা। ব্যাংকগুলোতেও শুরু হয়েছে নানান তোড়জোড় আর দৌড়ঝাঁপ। ব্যাংকগুলো বলছে নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ। যেই পয়েন্টগুলি আমাদের মনে হয়েছে যে এই জায়গাগুলি আমাদের মানে এই জায়গাগুলিতে আমাদের সিকিউরিটি থ্রেট আসতে পারে, সেগুলিতে আমরা স্ট্রং মনিটরিং এবং স্ট্রং প্রিভেন্টিভ মেজার নিয়েছি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সতর্কতা জারি করে সম্ভাব্য এই সাইবার হামলার শঙ্কা নিয়ে। সতর্ক বার্তায় বলা হয়, উত্তর কোরিয়ার হ্যাকাররা হামলা করতে পারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয়। বাংলাদেশের যে সমস্ত যারা এজেন্সি গ্রুপ আছে তারা বিভিন্ন তথ্যের মাধ্যমে তারা বাংলাদেশ ব্যাংকে জানালে বাংলাদেশ ব্যাংকও এগুলো বিভিন্ন ব্যাংকগুলোকে অবহিত করে। এটা নর্মাল ফেনোমেনারই একটা অংশ। ইনক্লুসিভ ব্যাংকিং এ যেতে গেলে, গ্রামাঞ্চলে যেতে গেলে আপনাকে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে যেতে হবে। এজেন্ট ব্যাংকিং এ যেতে গেলে আপনাকে একটা ব্যান্ডউইথ এর মাধ্যমে ওদের কাছে যেতে হবে। তো সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার সিকিউরিটির একটা ব্যাপার রয়ে গেছে। সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম সার্ট দাবি করছে, উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ বিগল বয়েজের তৈরি ম্যালওয়্যারের অস্তিত্ব পাওয়া যায় 3টি ইন্টারনেট সেবা দেয়া প্রতিষ্ঠানের নেটওয়ার্কে। তবে এখন তারা নিরাপদ। সব মিলে আপাতত ঠেকানো গেছে হামলার চেষ্টাও। এটা অলরেডি প্রথমে ছিল রেড অ্যালার্ট, এটা কিন্তু এখন অ্যাম্বার হয়ে গেছে। তার মানে এটার সিগনেচার যারা অ্যান্টি ম্যালওয়্যার অ্যান্টি ভাইরাস সফটওয়্যার তৈরি করে এটার প্রতিষেধক ছেড়ে দিয়েছে এবং ব্যাংকের যে মূল সিস্টেম তাদের ফায়ারওয়ালটা আপডেটেড। সুতরাং এই মুহূর্তে এটার প্রকোপ নাই বললেই চলে। এটার জন্য কাউকে প্যানিক হওয়া দরকার নাই। সংস্থাটি বলছে এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাংকগুলো নিরাপদ। তাছাড়া এই ম্যালওয়্যার দিয়ে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশের ব্যাংকে সাইবার হামলা হয়নি বলেও দাবি তাদের। সারা পৃথিবীর ব্যাংকগুলো সুরক্ষিত, আমাদের ব্যাংকগুলোও সুরক্ষিত। গোলাম কাদের টপু, এটিএন নিউজ, ঢাকা। 6টা নিউজ আওয়ারের সময় হলো 32টি বিরতি নিয়ে। আর বিরতির পর যা থাকছে: নেত্রকোনায় ট্রলার ডুবিতে 10 জনের মৃত্যু, নিখোঁজ 15। পিপিই সরবরাহের কাজ অটোমোবাইল প্রতিষ্ঠানকে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। থানা হেফাজতে মৃত্যুর প্রথম রায়, 3 পুলিশের যাবজ্জীবন। 37 পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে তিতাসকে। অপরাধীকে বাঁচানোর চেষ্টা করবেন না, এমপিদেরকে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা। করোনায় আরও 41 জনের মৃত্যু, আক্রান্ত 1827। রোহিঙ্গা গণহত্যা, 2 সেনা সদস্যের স্বীকারোক্তিতে চাপে মিয়ানমার। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে 10 জন মারা গেছেন, এখনও নিখোঁজ 15 জন। তাদের খোঁজে উদ্ধার কাজ চলছে। সকাল 10:30টার দিকে উপজেলার রাজনগর গ্রাম সংলগ্ন গুমাই নদীতে বালুবাহী নৌকার ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারে 36 জন যাত্রী ছিল বলে জানা গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, তবে প্রাথমিকভাবে জানা গেছে তাদের সবার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার কামাউরা গ্রামে। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে কলমাকান্দা থানা পুলিশ। গাড়ির যন্ত্রাংশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠানকে করোনাকালে মাস্ক, পিপিই সরবরাহ করতে অনুমতি দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। অনুসন্ধান চালাতে গিয়ে এ তথ্য পেয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন তাহিদ সৌরভ।
জাদিদ অটোমোবাইলস নামে গাড়ির যন্ত্রাংশ নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানের মালিক এই শামীমুজ্জামান কাঞ্চন। সম্প্রতি তিনি আলোচনায় আসেন স্বাস্থ্য অধিদপ্তরে পিপিই সরবরাহ নিয়ে। অভিযোগ রয়েছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে অনুমোদন পায় কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস বা ERPP প্রকল্প, যার প্রায় 3/4 টাকা এসেছে বিশ্বব্যাংক থেকে। সেই প্রকল্পের 31,90,00,000 টাকার পিপিই সরবরাহের কাজ পায় জাদিদ অটোমোবাইলস। সে বিষয়ে খোঁজ নিতে এর মালিক কাঞ্চনকে ডাকে দুদক। কিভাবে তিনি পেয়েছিলেন এই কাজ? স্বাস্থ্য অধিদপ্তরের একদম উপর থেকে শুরু করে সবাই এগুলা, যেহেতু 30 কোটি টাকা অ্যাবভ হইলেই এটা একদম উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত সবারই স্বাক্ষর লাগে এখানে। আমার সাথে যে স্বাক্ষর হয়েছে সেটা হলো প্রফেসর ডক্টর ইকবাল কবিরের সাথে। দুদক বলছে, সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগের ভিত্তিতে চলছে এই অনুসন্ধান। দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন আছে। সেই অনুসন্ধানের স্বার্থে আজ অনুসন্ধান টিম প্রকল্পের সরবরাহকারী জাদিদ অটোমোবাইলসের মালিক শামীমুজ্জামান কাঞ্চনকে জিজ্ঞাসাবাদ করে। মাস্ক, পিপিই সহ অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির খোঁজে পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীকে প্রধান করে অনুসন্ধান টিম করে দুদক। চলতি বছরের জুলাইয়ে জেএমআই এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য বিভাগের সাবেক সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ আরও অনেককেই। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। 6 মাস বেতন ভাতা না পেয়ে বিক্ষোভ করেছেন রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে হাসপাতালের পরিচালককে কিছুক্ষণ অবরুদ্ধ করেও রাখেন তারা। বিক্ষোভকারীদের দাবি, গত মে মাসে হাসপাতালটিকে সরকার করোনা হাসপাতাল হিসেবে ঘোষণার আগেই 3 মাসের বেতন বকেয়া ছিল। বর্তমানে এই বকেয়া 6 মাসে ঠেকেছে। হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মোর্শেদের কাছে বেতন ভাতার দাবি জানালে তিনি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ ভুক্তভোগীদের। এরপর থেকেই হাসপাতালটির কর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও বেতন ভাতা পরিশোধের কোনো নিশ্চয়তা দিতে পারেননি। জনভোগান্তি কমাতে নগরের উন্নয়ন কাজগুলো বর্ষার আগে শেষ করতে সূচি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। সকাল থেকে দুপুর দক্ষিণের মান্ডা, ধলপুর, যাত্রাবাড়ি, কাপ্তান বাজার মোড় সহ কয়েকটি জায়গায় পরিদর্শন শেষে একথা জানান তিনি। প্রতি বুধবারই তিনি নগরের সমস্যা সমাধানে এমন পরিদর্শন কর্মসূচি রাখবেন। মেয়র জানান, রাজধানী দখল হওয়া খালগুলো উদ্ধার এবং সকল খালের তদারকি করবে সিটি কর্পোরেশন। নগরের উন্নয়নের কাজ করতে যে কোনো সংস্থাকে সিটির অনুমতি নিতে হবে বলেও আগে থেকে জানিয়ে আসছেন তিনি। সে কথা সংস্থাগুলোকে জানানো হয়েছে এবং অক্টোবর থেকে সবার সঙ্গে সমন্বয় করা হবে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। উৎপাদন কম হওয়ায় এবছর কাঁচা পাট রপ্তানি বন্ধের অনুরোধ জানিয়েছে বেসরকারি পাটকল মালিকদের সংগঠন বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন BJMA এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন BJSA। পাট শিল্পকে বাঁচাতে প্রতি মেট্রিক টন কাঁচা পাট রপ্তানির ওপর $250 রপ্তানি শুল্ক আরোপেরও সুপারিশ করেছে সংগঠন দুটি। বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা বলেন, দেশে উৎপাদনে থাকা 259টি পাটকল পরিচালনায় বছরে প্রায় 60 লাখ বেল কাঁচা পাট প্রয়োজন হয়। অন্যান্য বছর গড়ে 85 লাখ বেল পাট উৎপাদিত হলেও এবছর ঘূর্ণিঝড় আম্পান, আগাম বন্যা এবং কোভিড মহামারীর কারণে পাট উৎপাদন হবে 55 লাখ বেল। এ অবস্থায় কাঁচা পাট রপ্তানি অব্যাহত থাকলে দেশের পাট শিল্পের জন্য তা হবে আত্মঘাতী। আমরা এই মুহূর্তে পাট পাবো, আমাদের দেশে যা পাট আছে এটা এক্সপোর্ট হতে থাকবে, আমরা এখন প্রোডাকশনও করতে থাকবো, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে গিয়ে আমরা দেখবো যে আমাদের পাট শেষ হয়ে গেছে। তখন এই 2-3 মাস যদি আমরা 1000 কোটি টাকাও খরচ করি, কোনো জায়গা থেকে আমরা পাট পাবো না। আমরা পাট এক্সপোর্টের বিপক্ষে না, কাঁচা পাট এক্সপোর্টের বিপক্ষে না, কিন্তু আমরা চাই যে আগে আমাদের নিজেদের ঘরের খাবার নিজেদেরটা আগে পূরণ হোক,
তারপরে এক্সপোর্ট হোক। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। কুষ্টিয়ায় আখ চাষের পাশাপাশি বাড়ছে গ্যান্ডারি জাতের আখ চাষ। এই আখ চাষ করে চাষিরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, তেমনি সুস্বাদু হওয়ায় ভোক্তাদের কাছেও বাড়ছে চাহিদা। তামাক অধ্যুষিত কুষ্টিয়ায় চলতি বছর 1115 হেক্টর জমিতে আখ এবং 315 হেক্টর জমিতে গ্যান্ডারি আখের চাষ হয়েছে। খুচরা ও পাইকারিভাবে গ্যান্ডারি আখ বিক্রি করেন চাষিরা। খুচরা বাজারে প্রতি পিস গ্যান্ডারি আখ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা করে। প্রতি বিঘা জমি থেকে 5 লাখ টাকার গ্যান্ডারি আখ বিক্রি হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া গ্যান্ডারি আখ চাষের ফলে এ অঞ্চলে ক্ষতিকর তামাকের চাষ কমে আসবে বলে আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা। আবারও সময় হলো 22টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। করোনাকালে ইংল্যান্ডে 6 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা। বিরতির পর আবারও আমন্ত্রণ 6টা নিউজ আওয়ারে, জানাবো দেশে বাইরের খবর। করোনাকালে ইংল্যান্ডে 6 জনের বেশি মানুষের সমাগমে নিষেধাজ্ঞা আনা হচ্ছে। আগামী 14 সেপ্টেম্বর থেকে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর 10 নং ডাউনিং স্ট্রিট। বিবিসি জানায়, সামাজিকভাবে ঘরের বাইরে বা ভেতরে কোথাও বড় পরিসরে সমবেত হওয়া যাবে না। 6 জনের বেশি মানুষ কোথাও একত্রিত হতে পারবে না। নতুন এই নিষেধাজ্ঞা অমান্য করলে 100 পাউন্ড থেকে সর্বোচ্চ 3200 পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। তবে যেসব বাড়ি বা সুরক্ষিত স্থানগুলোতে 6 জনের বেশি সদস্য আছেন তাদের ক্ষেত্রে ছাড় প্রযোজ্য হবে। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকছে। এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে স্কুল, কর্মক্ষেত্র, কোভিড-19 সুরক্ষিত বিয়ের অনুষ্ঠান, শোক সভা এবং দলবদ্ধ খেলাধুলা। তবে 6 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞার ক্ষেত্রে কোথায় ছাড় দেওয়া হবে যুক্তরাজ্য সরকার পরে তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে বিবিসি। ব্রিটেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 3,52,560। এর মধ্যে প্রাণ হারিয়েছেন 41,586 জন। খেলার খবর। বিসিবির দ্বিতীয় ধাপে করোনা টেস্টে সবার ফলাফল নেগেটিভ এসেছে। দ্বিতীয় ধাপে শুধুমাত্র সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়। 2 দিনে শেষ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং কোচ অটিস গিবসনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে প্রথম ধাপের করোনা পরীক্ষায় গতকাল ওপেনার সাইফ হাসান ও জাতীয় দলের ইংলিশ ট্রেনার নিক লি করোনায় আক্রান্ত হন। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ অথবা আগামীকালের মধ্যে দল ঘোষণা করা হবে। শেষ করব 6টার নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। থানা হেফাজতে মৃত্যু, 3 পুলিশের যাবজ্জীবন। নারায়ণগঞ্জ ট্রাজেডির হতাহতদের ক্ষতিপূরণ দেবে তিতাস, হাইকোর্টের নির্দেশ। অপরাধীকে বাঁচানোর চেষ্টা করবেন না, এমপিদেরকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। করোনায় আরও 41 জনের মৃত্যু, আক্রান্ত 1827। রোহিঙ্গা গণহত্যা, 2 সেনা সদস্যের স্বীকারোক্তিতে চাপে মিয়ানমার। নেত্রকোনায় ট্রলার ডুবিতে 10 জনের মৃত্যু, নিখোঁজ 15।
পিপিই সরবরাহের কাজ অটোমোবাইল প্রতিষ্ঠানকে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। করোনাকালে ইংল্যান্ডে 6 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা। এই ছিল 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START *N এবং পাঠিয়ে দিন 5159 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।